হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। আমার 15 বছরের মেয়ের পেট ফুলে উঠেছিল। আমি যখন ডাক্তারকে দেখালাম জানতে পারলাম আমার মেয়ে গর্ভবতী। একবার এক রাতে আমি আমার মেয়ের বদলে তার বিছানায় আমি শুয়ে পড়েছিলাম। সেই রাতে আমি জানতে পেরেছিলাম যে আমার মেয়ে নিজের পরিবারের একটা গ্রামের সত্যিকারের গল্প শুনে আপনার হুঁশ উড়ে যাবে একদম। যেখানে 15 বছরের বাচ্চাকেও রেহাই দেওয়া হয় না। ছেলে বা মেয়ে বাচ্চা যেই হোক না কেন বা যে কোনো বয়সেরই হোক না কেন, বাচ্চাদেরও সাথে এত নোংরা কাজ করানো হয় শুধু নিজেদের খিদে মেটানোর জন্য। আর যেটা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। আমার 15 বছরের মেয়ের পেট ফুলে গিয়েছিল। আর আমি তা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে কি জানি কি হলো। আমার বৌমা বলেছিল ওর শরীর পরীক্ষা করতে। আর আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে এমন না হয় আবার যে চারিদিকে লোকজন জেনে যায়। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলে দিল আপনার মেয়ে গর্ভবতী, আর গর্ভবতী হয়েছে সে 4 মাস হয়ে গিয়েছে। এটা শুনে আমি মনের মধ্যে জোরে ধাক্কা পেলাম। তনুর দিকে তাকালাম, অথচ মনে হলো না যে ওর সাথে এরকম কিছু কেউ করেছে। মেয়েকে এবার আমি সবার থেকে লুকিয়ে রাখছিলাম। যদি কেউ বুঝতে পেরে যেত বা কেউ যদি দেখে নিত তখন আমাদের বাঁচা মুশকিল হয়ে যেত। আমি মেয়েকেও বলে দিলাম এই কথাটা সে যেন কাউকে না বলে। তাড়াতাড়ি একটা উপায় বের করতে হবে, কেননা এভাবে তো আর বেশি দিন চলা যাবে না। আমার মেয়েও আমার কথা বুঝতে পেরেছিল। সে আমায় কথা দিয়েছিল যে সে এই কথাটা কাউকে বলবে না। আমার মেয়ের জন্য সবসময় যেন আমার ভয় করত। একদিন আমি আমার মেয়েকে জিনিসপত্র মজুত রাখার ঘরে শুইয়ে দিলাম। আর নিজে ওর ঘরে গিয়ে শুয়ে পড়লাম, যাতে জানতে পারি যে ঘরে কেউ যাওয়া আসা করে নাকি কেউ বাইরে থেকে এসে অঘটন ঘটিয়ে চলে যায়। আমি ওর বিছানায় শুয়েছিলাম কিছুক্ষণ মাত্র, আর ঠিক তখনই পায়ের আওয়াজ শুনে আমি চমকে গিয়েছিলাম। কারণ আমার মেয়ের সাথে সব যা করেছিল সে অন্য কেউ না, তার নিজের ভাই। আমার নাম রেনু। আমার বয়স যখন 21 বছর তখন আমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। আমার 2 সন্তান ছিল। আমার প্রথম বাচ্চার জন্ম বিয়ের পরপরই হয়ে যায়। কিন্তু আমার মেয়ে সন্তানের জন্য খুব ইচ্ছে ছিল। আমি চাইতাম যে আমার একটা মেয়ে হোক। আমি তার সাথে খুনসুটি করব, তার সাথে কথা বলবো। কিন্তু আমার মেয়ে হলো না। আমার বর বলতো যে এটা তো আল্লাহর দান। তুমি কেন চিন্তা করছো? আমাদের কপালে যদি মেয়ের ভালোবাসা লেখা থাকে ঠিকই আমরা সেটা পাবো, না হলে আল্লাহ যা চাইবেন করবেন। সবকিছুরই কারণ থাকে কিছু না কিছু। হতে পারে এটাতে কোনো ভালো কিছু লুকিয়ে আছে। উনার উপর বিশ্বাস রাখো। আমি যখনই মেয়ের নাম নিতাম তখনই আমার বর আমাকে এভাবে বোঝাতো। আমি দ্বিতীয় বাচ্চার জন্য অনেক প্রার্থনা করেছিলাম। আর আল্লাহ আমার কথা শুনেছিলেন, আর আমি গর্ভবতী হয়ে গেলাম। তখন আমার ছেলের বয়স ছিল 16 বছর। প্রথম বাচ্চা এত বড় হওয়ার পর দ্বিতীয় বাচ্চার আশার সুখবর কিছুটা অদ্ভুত শোনায়। কিন্তু তাও আমি খুশি ছিলাম। আমার ছেলের এবার একটা বোন হবে। 9 মাস আমার ভীষণ বাজেভাবে ভয় পেয়েছিল। আমার যখন দ্বিতীয় মাস চলছিল তখন ঘরে আগুন লেগে যায়। আর তখনই আমার বোনের সাথে দুর্ঘটনা ঘটে। আর এভাবে গোটা 9 মাস ধরে একটা না একটা ঘটনা ঘটে চলেছিল। বাইরের সবাই বলতে লাগলো যে এই বাচ্চাটা অশুভ। কিন্তু আমি বিশ্বাস করতাম যে এটা ভাগ্যের খেলা, অশুভ বলে কিছু হয় না। আর না কোনো শিশু বা মানুষ অশুভ হয়। গ্রামের মানুষ ছিল পুরনো চিন্তাধারার, তাই তাদের কাছে এসব কিছু ভুল মনে হতো। আমি গর্ভবতী হয়েছিলাম, 7 মাস হয়ে গিয়েছিল। ডাক্তার আমার বরকে ভরসা দিয়ে অপারেশন থিয়েটারে চলে আসলো। ওই সময়টা আমার বরের জন্য ভীষণ কঠিন সময় ছিল। আমার বাচ্চা হলো, আর যখন আমার বর এই খবরটা আমাকে শোনালো তখন আমার পা যেন মাটিতে ছিল না। আমি এত বেশি খুশি হয়েছিলাম যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আমার প্রার্থনা আল্লাহ শুনে নিয়েছে। 2 দিনে আমি ঘরে চলে এলাম। সিয়াম তার বোনের অনেক খেয়াল রাখতে লাগল। কিন্তু যখনই সে স্কুল থেকে ফেরত চুপচাপ হয়ে থাকত। আমি বেশ কয়েকবার তাকে জিজ্ঞাসা করলাম, বাবু কি হয়েছে? সে বলল, স্কুলের ছেলেমেয়েরা তাকে খেপায়। ওরা বলে যে তোমার 6 বছর বয়স হয়ে গেছে, আর তোমার মা বাবা এখন মেয়ে সন্তানকে জন্ম দিল। আমরা প্রায়ই এরকম কথা শুনে বাচ্চাদেরকে মারি বা বকা দিয়ে চুপ করিয়ে দিই। কিন্তু বাচ্চারা প্রায় সব কথাই বোঝে।
আমাদের জঘন্য ছিল আজকের দিনের বাচ্চাদের নিজেদের সমস্যা এত বেশি যে বাচ্চারাও এখন ডিপ্রেশনের শিকার হয়। যখন সিয়াম এই কথাটা আমাকে বলল, এক মুহূর্তের জন্য আমি কেঁপে উঠেছিলাম। আমার ছেলেকে বলার মতো কিছুই আমার কাছে ছিল না। তারপর একটু ভেবে নিয়ে আমি বলে দিলাম, বাবু, এটা তো আল্লাহর দেওয়া। আর তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার বোন এসেছে। আর যখন তুমি বড় হবে তার সাথে তুমি নিজের সুখ দুঃখ তখন ভাগ করে নিতে পারবে। আমি আরও বোঝালাম, সিয়াম, কাল যদি আমি আর তোমার বাবা এই পৃথিবীতে না থাকি আর তুমি একা থেকে যাও, তোমার কোনো সমস্যা হলে তুমি কি বাইরের লোকেদের সাথে নিজের কষ্ট ভাগ করবে? সিয়াম বলল, না মা। আমি বোঝালাম, সোনা, তখন তুমি তোমার মনের কথাগুলো নিজের বোনকে বলতে পারবে। সে কিন্তু কাউকে বলবে না। আর তোমার খেয়ালও রাখবে, যেমন আমি রাখি। বোনেদের কাছে ভাইয়েরা ভীষণ কাছের হয়, ভীষণ প্রিয় হয়। সিয়াম চিন্তামুক্ত হয়ে গেল। তার মানে ও আমার কথা বুঝতে পেরেছিল। তিশাকে আমরা সবাই ভীষণ ভালোবাসতাম। ও দিনের পর দিন আস্তে আস্তে খুব সুন্দর হতে লাগল। যাতে ওর নজর না লাগে আমি সে চেষ্টাই করতাম। যখন তিশার বয়স 11 বছর তখন একবার ওর খুব জ্বর আসলো। আমরা অনেক চিকিৎসা করালাম, কিন্তু তাও ওজন ঠিক হলো না। তারপর আমরা একটা গ্রামে মহিলার কাছে গেলাম। উনি তিশাকে দেখলেন আর বললেন, তুমি আর মুখ লুকিয়ে রাখো, কোনো একদিন তোমার এই মেয়ে তার নিজের কাছে মানুষের হাতেই নষ্ট হয়ে যাবে। ছোট বয়সেই ও তোমার মুখ কালো করে দেবে। আমার বর সেই সময় আমার পাশে ছিল। সে আমাকে আর তিশাকে নিয়ে সাথে সাথে ঘরে চলে এলো। আর আমাকে খুব বকা দিল যে কি রকম মানুষের কাছে আমার নিজের মেয়েকে নিয়ে যাই আমি। সেই মহিলার কথা শুনে আমি আমার মেয়ের ভাগ্যকে নিয়ে ভয় পেতে লাগলাম। পরে স্কুল যাওয়ার আর পরের দিনগুলোতে আমি তাকে স্কুলেও যেতে দিতাম না, ঘরেই বসিয়ে রাখলাম। আমার বর বলে এই ব্যাপারটা নিয়ে খুব চেঁচিয়েছিল, কিন্তু আমি আমার কথা 1 ইঞ্চিও এদিক ওদিক হয়নি। তিশার যথেষ্ট বুঝদার হয়ে গিয়েছিল, ও 13 বছর বয়সী হয়ে গিয়েছিল। ঘরে বাইরে খেলতে যেতে লাগল। যখনই ঘরে ফিরত তখনই কয়েক ঘন্টা ধরে কাঁদত, কেননা বাইরে সবাই ওকে বলতে লাগাতো যে সে পড়াশোনা জানে না। আমি আমার মেয়েকে নিজেই বোঝাতে লাগলাম। আর একজন মা হওয়ার সাথে আমি আর কি করতে পারতাম। সিয়াম আমার কাছে বায়না করতে লাগলো, বলতে লাগলো যে আমি ভুল করেছি। বলতে লাগলো যে সে নিজের বোনকে স্কুলে ছেড়ে আসবে আর নিজে নিতেও যাবে। কিন্তু আমি বারণ করে দিলাম। সিয়াম 25 বছর বয়সী হয়ে গিয়েছিল, আরও যুবকও হয়ে গিয়েছিল। ও একটা বড় দপ্তরের চাকরি করত। ওর জন্য বেশ কয়েকটা সম্বন্ধ এসেছিল, কিন্তু আমার কাছেও সেই ছোট সিয়ামই ছিল। আমাকে আমার আত্মীয় স্বজনরা বলতে লাগলো, ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, না হলে এমন না হয় যে সে না বলেই শহরে কারো সাথে লুকিয়ে বিয়ে করে নেই। এই কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ওর বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করলাম। সিয়াম যখন জানতে পারল, সে বলল, মা, তুমি যখন বলবে আমি বিয়ে করে নেব, যেখানে বলবে আমি বিয়ে করে নেব। কিন্তু আমার বরের শরীর হঠাৎ করে খারাপ থাকত তখন। আমার ছেলের সম্বন্ধ গ্রামে একজন পড়ালেখা জানা মেয়ের সাথে ঠিক হলো। আমি বারণ করলাম, যখন আমার বর আমাকে বলতে লাগলো যে সে কথা দিয়ে ফেলেছে আর মেয়েটাও ভালো, আমাদের সম্মান করবে, সিয়ামের ও ভালোই লাগবে। তোমার কিসের ভয়? তৃষা নিজের দাদার বিয়ের খবর শুনে ভীষণ খুশি হয়ে গেল। সেই সময়ও 13 বছর বয়সী ছিল যখন সিয়ামকে আমরা বিয়ে দিয়ে দিলাম। আর সীমাকে বোমা বানিয়ে ঘরে নিয়ে আসলাম। সীমা 3 মাসের মধ্যে আমাদের বাড়িতে সবার মন জিতে নিয়েছিল। তিশা সারাক্ষণ বৌদি বৌদি করত। বিয়ের পরেও সিয়াম তিশাকে অনেক সময় দিত, যেমন বিয়ের আগে দিত। আর সীমার এই ব্যাপারে কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু আমি এই ব্যাপারটা তার মুখ দেখে বুঝতে পারতাম। আমি সিয়ামকে এই ব্যাপারটা বুঝিয়েছিলাম, তোমার খেয়াল রাখা উচিত যে বোন আর বউ দুজন আলাদা আলাদা মানুষ। যেন এমন কথা না ওঠে যে তুমি ওকে সময় বেশি দাও আর তাকে কম। ছেলের বিয়ের 7 মাস হয়ে গিয়েছিল, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমার বৌমার তার বাবার বাড়িতে আসা যাওয়া অনেক বেশি ছিল। সে সপ্তাহে 2-3 বাবার বাড়িতে যেত, আর যেটা আমি একেবারেই পছন্দ করতাম না। আমি আমার বৌমাকে বারণ করে দিয়েছিলাম, আর সে বলতো যে মা, একই গ্রামে বিয়ে করার এটাই তো সুবিধা, নিজের মা বাবার সাথে যখন খুশি দেখা করা যায়। আর তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বৌমার কথা আমি মন থেকে যেন আর নিতে পারতাম না। আমার মনে হতে লাগলো যে আমি একটু বেশি কিছুই ভেবে ফেলেছি।
একদিন পাড়ায় কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছিল, তো আমি সেখানে গেলাম। আর সেখানে একজন মহিলা আমাকে জিজ্ঞেস করেন, আপনার পুত্রবধূ সীমা মেম্বারের বাড়িতে কেন যায়? আপনি জানেন না তারা কতটা সাংঘাতিক? গোটা গ্রাম ওকে ভয় পায়। এই কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ বোমা আমাকে কখনো মেম্বারের বাড়িতে যাওয়ার কথা তো বলেননি। বাড়ি এসেও এই কথাটা ভাবতে থাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আজকাল তিশা চুপচাপ থাকতে শুরু করেছে, তার গায়ের রং হলুদ হতে শুরু করেছে। এটা দেখে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে বোমা আমায় থামিয়ে দিয়ে বলল, কিছুদিন আমি আমার ননদকে খাইয়ে দেব, তারপর দেখো মা তিশা কেমন ভালো হয়ে যায়। তিশাকে বোমা গত 7 দিন ধরে স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ভালো ভালো খাবার খাইয়ে দিতে লাগল, কিন্তু তিশা যেন দিনের দিন শুকিয়ে কাটার মতো হয়ে যেতে লাগল। আমাকে জিজ্ঞাসা করেন, সীমা নিজের বাড়িতে ওকে নিয়ে গেল, বলল মা ওকে আমার বাড়িতে নিয়ে যায়, তাহলে ওর মন ভালো হয়ে যাবে। আমি অনুমতি দিয়ে দিলাম, ঠিক আছে নিয়ে যাও। তিশা তো যেন চাঁদের টুকরো ছিল, কিন্তু এখন ওকে দেখে কেউ বলবে না যে এই তিশায় সেই তিশা। দিন যত যেতে লাগলো তার শরীরের কোনো রকম কিছুই ভালো হলো না। যখন বরকে আমি সেটা বলতে লাগলাম তখন সে বলল, যখন সিয়াম বাড়ি ফিরবে তখন শহরে নিয়ে যাওয়া যাবে মেয়েকে। 10 দিন পরে সিয়াম বাড়ি ফিরল। সিয়ামের দপ্তরের কাজ বোধহয় অনেক বেড়ে গিয়েছিল। তিশার জন্মদিন আসছিল সামনে, আরও এবছরে পুরো 15 বছর বয়সী হয়ে যাবে। জন্মদিনের আর 1.5 মাস বাকি ছিল। আমি আর আমার বর ভীষণ খুশি ছিলাম, কিন্তু তিশা আগেকার মতো নিজের জন্মদিন শুনে ততটা খুশি হলো না, ও একটু চুপচাপ থাকতে লাগল। বেশ কয়েকবার আমি দেখলাম আমার বোমা ওকে স্টোর রুমে নিয়ে যায়, আর অনেকক্ষণ পর পর ওখান থেকে বের করে ওকে। একদিন যখন আমি আমার বৌমাকে জিজ্ঞাসা করলাম, সে আমায় বলল, মা আমি ওর মন অন্যদিকে ঘোরানোর জন্য পুরনো জিনিসপত্র দেখাই ওকে। আমার মন সবসময় ভয় পেতে লাগল, আর তিশার পেট আস্তে আস্তে বড় হতে লাগল। বাইরে থেকে দেখে যেন মনে হতো যে ও গর্ভবতী, আর এখনো 7 থেকে 8 মাস চলছে। তিশার ফোলা পেট বড় হওয়া দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি বৌমাকে বললাম, তুমি আমার মেয়েকে মাঝে মধ্যেই নিজের বাড়ি নিয়ে যাও, ওখানে কি কিছু হয়েছে? তখন ও আমাকে বলল, আপনি আমার উপর দোষ দিচ্ছেন। যবে থেকে আমি এই বাড়িতে এসেছি আমি ওকে নিজের বোনই ভেবেছি। আমি এই ব্যাপারটা ওকে বাইরে বলতে বারণ করে দিলাম। তিশাকে যখনই কিছু জিজ্ঞাসা করতাম ও তখন এমনি তাকিয়ে থাকত, কোনো উত্তরই দিত না। আর এই ব্যাপারটা যদি বাইরে চলে যেত, না জানি পুরো গ্রামে আমাদের মান সম্মান বলে আর কিছু থাকত না। আমার বর তো আমাকে জীবন্ত মাটির তলায় পুঁতে দিত। আমার মেয়েকে ঠিকমতো না দেখাশোনার জন্যই এরকম হয়েছে। আমি আর বৌমা ওই রাতের পর ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ওকে দেখা মাত্রই ডাক্তার বলল, আপনার মেয়ে গর্ভবতী, আর 1 মাসের মধ্যে ওর বাচ্চার জন্ম নিয়ে নেবে। আমি এই কথাটা শুনে খুব আঘাত পেলাম। আমি ডাক্তারকে বললাম, আপনি একবার টেস্ট করুন। তখন সে রেগে গেল আর বলল যে, আপনি কি আমার কথায় বিশ্বাস করছেন না ডাক্তার? তাহলে আপনি না আমি? বললাম তো আপনার মেয়ে গর্ভবতী। প্রথম দিকে যখন সে এই কাজ করল তখন নজর রাখলেন না, আর এখন ডাক্তারকে মিথ্যা বলছেন। এই কথা বলে সে চলে গেল, আর আমি ওখানেই মাথা ধরে বসে পড়লাম। এরপর আমরা বাড়ি চলে এলাম, আর এরপর দিশাকে বেশিরভাগ সময় ওই ঘরেতেই রাখতাম। সিয়াম যখনই জিজ্ঞাসা করত ওকে আমি মিথ্যা কথা বলে দিতাম, আর নিজের বরকে ও বলতাম যে সে নিজের মাসির বাড়ি থাকতে গিয়েছে, কিছু দিনের মধ্যে ফিরে আসবে। আমাকে সিয়াম বলল, এবার এভাবে থাকা সম্ভব না, এবার সীমাকে আমি শহরে নিয়ে যাব, আর কিছুদিন পর পর তোমাদের সাথে দেখা করে যাব। আমি কাঁদছিলাম, কেননা ছেলে বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। আর এদিকে তিশা, আমার এত সুন্দর বাচ্চাটা, জানি না তার কিসের নজর লেগে গেছে, এত ছোট বয়সে সে গর্ভবতী হয়ে গেল। আমি বেশ কয়েকবার তিশাকে সত্যি কথা জিজ্ঞেস করেছি, কিন্তু ও শুধু ভালো করে শুনত কথাগুলো, আর কিছুই বলতো না। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। ওই দিন আমার সেই মহিলার কথা মনে পড়ে গেল যে তিশাকে জ্বরের চিকিৎসা করছিল, আর বলছিল যে নিজের মেয়েকে লুকিয়ে রাখবে। পরের দিন আমি ওই মহিলার কাছে গেলাম। হতে পারে সে আমার কিছু সাহায্য করে দিক, কোনোভাবে আমার তিশাকে এই সমস্যা থেকে বের করে আনুক। কিন্তু আমি ওর ঠিকানা জানতাম না, কারণ সে তো অন্য গ্রামে চলে গিয়েছিল। এরকম অবস্থায় আমি বাড়ি ফিরে এলাম আবার।
বৌমাকে বললাম, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, সেই একমাত্র আমাকে সাহায্য করতে পারে। আমি আর আমার বৌমা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার মেয়ের বাচ্চা নষ্ট করতে বারণ করতে লাগল, কেননা এটা নিয়মের বিরুদ্ধে। আর দ্বিতীয়ত ডাক্তার জানাল যে আপনার মেয়ের প্রাণ ঝুঁকিতে পড়তে পারে, কারণ ও এখনও অনেক ছোট। চিন্তা করতে করতে বাড়ি ফিরে এলাম। আমি বুঝতে পারছিলাম না যে কোথায় গেলে আমি আমার মেয়ের খুশি ফিরে পাব। আমি আবার আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করলাম। ওই দিন আমি আবার ওই মহিলার সাথে দেখা করতে গেলাম। আর এবার আমি অন্য গ্রামে হলেও খুব সহজেই ওই মহিলার খোঁজ পেয়ে গেলাম। যখন আমি তাকে সমস্ত ঘটনা বললাম, তখন সে আমাকে একটা ওষুধ দিল। বলল যে এটা তুমি তোমার মেয়েকে খাইয়ে দিও, আর তারপর ওর সাথে তার বিছানায় শুয়ে পড়ো। তুমি জানতে পেরে যাবে যে তোমার মেয়ে কিভাবে গর্ভবতী হয়েছে। আমি কয়েক বছর আগে তোমাকে বলেছিলাম যে নিজের সন্তান নিজের মেয়ের দিকে খেয়াল রেখো। তুমি আমার কথা শোনোনি। এবার তো তুমি কষ্ট ভোগ করছো। আমি বাড়িতে এসে তিশাকে সেই ওষুধ খাইয়ে দিলাম, আর ওকে আমার বোমার থেকে লুকিয়ে স্টোর রুমে সরিয়ে দিলাম, আর নিজে গিয়ে ওর বিছানায় শুয়ে পড়লাম। অর্ধেক রাত পার হয়ে গিয়েছিল। আমার তিশার দিকে সর্বদা খেয়াল ছিল, জানি না কি আর ঠিক হবে কিনা। আর যদি কেউ জানতে পেরে যায় তো না জানি কি হবে। আর কালকে ছেলে আর ছেলের বউ শহর ছেড়ে চলে যাবে। আমি এটা ভেবেই চিন্তায় ছিলাম। আর তখনই ঘরের মধ্যে কারো আওয়াজ শুনতে পেলাম। কিছুক্ষণের মধ্যেই ঘরের মধ্যে ধোঁয়া ওঠা শুরু করল। যে আমার মাথায় এই জিনিসটা আসলো, তখনই আমি চমকে উঠলাম। যেই সময় ঘরের মধ্যে থাকতে পারে, কিন্তু যখনই আমি উঠলাম তখনই আমার হুঁশ উড়ে গিয়েছিল, কেননা ওই ঘরের মধ্যে আর কেউ ছিল না। এই এত রাতে তিশার নিজের বৌদি সীমা ছিল। সে আমাকে দেখে ভয় পেয়ে গেল। যখন আমি ঘরের আলো জ্বালালাম, সেই সময় ওর হাতে কিছু মিষ্টি জিনিস ছিল। আমি রেগে গিয়ে ওকে জিজ্ঞাসা করতে লাগলাম যে তুমি এত রাতে তোর ঘরে কি করছো, আর এই ধোয়া কিসের। আমার এই কথা শুনে সে কিছু বলল না, কিন্তু আমি জেনে গিয়েছিলাম যে তিশার এই অবস্থার পিছনে আসলে সীমাই ছিল। আমার আওয়াজ শুনে সিয়াম আর আমার বর জেগে গেল। তারা সেখানে চলে এসেছিল। ছেলে আসা মাত্রই ঘরের জানালাগুলো আমি খুলে দিলাম, যাতে ধোঁয়া বাইরে বেরিয়ে যেতে পারে। আমি বললাম, সীমা সত্যি সত্যি বলো, না হলে তোমাকে এক্ষুনি ঘর থেকে বের করে দেব। সিয়াম আর আমার বর অবাক হয়ে গেল, আর আমাকে বলতে লাগলো, কি হয়েছে তোমার? ও এমন কি করতে পারে? আমি ওদের দুজনকে বললাম, চুপ করো। সীমাকে বললাম যে সত্যি কথা বলো, না হলে ঘর থেকে বের করে দেব, আর তোমার মা বাবাকে তোমার সমস্ত কাজের কথা বলে দেব। এটা শোনামাত্র সীমা বলতে লাগলো যে তিশার এই অবস্থার জন্য আমি দায়ী। এটা শুনেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। ও আমার মেয়ের সৌন্দর্য দেখে হিংসা করত। রোজ কবিরাজের ওষুধ ঘরে নিতে যেত, আর রোজ রাতে এসে তিশার ঘরে ধোয়া ছড়াত, যাতে তিশা অসুস্থ হয়ে যায়। সিয়াম এই কথা শুনে ভীষণ রেগে গেল। সে তিশার কথা জিজ্ঞাসা করল। আমি বললাম, সে স্টোর রুমে আছে। সে যখন নিজের বোনকে স্টোর রুম থেকে নিয়ে আসলো, তখন তিশার পেট ফোলা দেখে চমকে গেল। কিন্তু এটা সে বুঝে গিয়েছিল যে এটা তার ভাই করেছে। আমার নিরীহ মেয়েটার জীবন বরবাদ করে দিল। সিয়াম তখনই সীমাকে ঘর থেকে বের করে দিল। আমি তারপরের দিন সিয়ামের সাথে আমার মেয়েকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বলল, আপনার মেয়েকে কিছু বিষাক্ত জিনিস খাওয়ানো হতো, ফলে ওর শরীর ফুলে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। আমার বরের মনে হয়েছিল যে এই সমস্ত তার জন্য হয়েছে। আজ যদি সীমাকে সে ঘরের বউ না বানাতো, তাহলে আজকে তার মেয়ে হয়তো ভালোই থাকত। তিশার 2 মাস ধরে চিকিৎসা চলছে, আর আমি সেই ডাক্তারের কাছে গিয়েছিলাম যে বিনা টেস্ট করেই ভুল বলেছিল। আমি তাকে অনেক কথা শুনলাম যে আপনার মতো ডাক্তারের জন্য আজকে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। যদি আপনি সেই সময়ের সব টেস্ট করাতেন, তাহলে আমার মেয়ের আজকে এই অবস্থা হতো না। ডাক্তার আমার কাছে ক্ষমা চেয়েছিল। তিশা এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল বলে ওর মাথায় এসব ভীষণ প্রভাব ফেলেছিল। সে আজকাল কারোর সাথে কথা বলে না। আমি সেই মহিলার কাছে আমার মেয়ের চিকিৎসার জন্য গিয়েছিলাম এবং চিকিৎসা চালু রেখেছিলাম। আমার বৌমা হিংসাতে অন্ধ হয়ে গিয়েছিল যে সেটাও ভাবল না 15 বছরের নিরীহ মেয়ের কতটা সে ক্ষতি করছে। আমার মেয়ে তো সারাক্ষণ বৌদি বৌদি করে ফিরত। আমি আর আমার বর বউকে আমাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে তাকে ক্ষমা করতে রাজি হয়নি।
কারণ ও বুয়ের জন্য বোনের এত কষ্ট সহ্য করেছিল। হিংসা মানুষকে খেয়ে শেষ করে ফেলে। প্রত্যেকটা মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। আর ভালোবাসা সেটা তো অর্জন করতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।